28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান এবং ইউএসের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধে যেমন একদিকে ইরান চরম হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে গালফ কান্ট্রিগুলো ইসরায়েল এবং ইউএসের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি যে অ্যাকচুয়ালি এই যুদ্ধের পিছনে সবথেকে বেশি বড় হাত কার, তাহলে তোমাদের হয়তো বিভিন্নজন বিভিন্ন রকম বলবে। কেউ বলবে হয়তো ইসরায়েল, কেউ বলবে ইরান, আবার কেউ বলবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো চলো আজকের এই ভিডিওতে এই উত্তরটি খোঁজার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই যুদ্ধের পিছনে মূল হাত কার। তো নমস্কার, আমি চন্দন, তোমরা দেখছো সীমানার ওপার ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েস্ট এশিয়াতে যে পরিস্থিতি এখন দেখছো না, এটা শুরু থেকে এরকম ছিল না। অর্থাৎ 1948 সালে প্রথমবার যখন ইসরায়েলের ক্রিয়েশন হয়, তখন যেসব সিলেক্টিভ কান্ট্রি বা সিলেক্টিভ আরব কান্ট্রিগুলো ইসরায়েলকে রেকগনাইজ করেছিল, ইরান ছিল তাদের মধ্যে অন্যতম। এরপর 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেকের ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ব্রিটেনের MI6 এবং ইউএসএ CIA মিলিতভাবে অপারেশন এজাক্স চালিয়ে ক্ষমতাচ্যুত করে। এই অপারেশন এজাক্স কিন্তু কোনো মিলিটারি অপারেশন ছিল না, এটি ছিল একটি কূটনৈতিক অপারেশন, যার প্রধান লক্ষ্য ছিল মোসাদ্দেকের সরকারকে উচ্ছেদ করা। তার কারণ, মোসাদ্দেক গভর্নমেন্ট দেশের সমস্ত অয়েল ফিল্ডগুলি ন্যাশনালাইজেশন করে দিয়েছিল, যা এর আগে ব্রিটিশ কোম্পানির অধীনে ছিল। ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হলো কোনো দেশের সম্পত্তির উপর সেই দেশের সরকারের পূর্ণভাবে অধিকার চলে আসা। এই জাতীয়করণ হওয়ার ফলে কী হয়েছিল যে ইরানের তেলের ওপর যে এতদিন ব্রিটিশ কোম্পানিগুলো লুট করে নিয়ে যাচ্ছিল, সেগুলো তাদের জন্য বন্ধ হয়ে যায়। অর্থাৎ তেল ইরানের হওয়া সত্ত্বেও সেই তেলের প্রফিটের 70% নিয়ে যেত ব্রিটিশ কোম্পানিগুলো, আর মাত্র 30% পড়ে থাকতো ইরানের জন্য। এই ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়ে যাওয়ার ফলে সেগুলো বন্ধ হয়ে যায়। ফলে ব্রিটেনের ওপর একটি চরম অর্থনৈতিক বিপর্যয় উৎপন্ন হয়। ফলে ব্রিটেন সবসময় চেয়েছিল যে ইরানের এই সরকারকে যেন সে যেমন করে হোক উচ্ছেদ করে ফেলতে পারে। তখন ইউএসএও এসে যোগ দেয় ব্রিটেনের সাথে, কারণ ইউএসএর মধ্যে একটি অপরচুনিটির সন্ধান পেয়েছিল। ইউএসএ জানতো যদি তারা ইরানে সফল হয়, তাহলে ইরানের সেই বিশাল তৈল সম্পদের ভাগিদার তারাও হতে পারবে। তো যাই হোক, অপারেশন এজাক্স সফল হয়। মোসাদ্দেক গভর্নমেন্টকে হটিয়ে ইউএস রেজা পেহলভি বা শাহ অফ ইরানকে ক্ষমতায় আনে। শাহ অফ ইরানের শাসনকালে ইরান সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন আইডিওলজিকে আপন করে নেয়। অর্থাৎ এই সময় নারী সমাজের চরম হারে উন্নতি ঘটতে থাকে, তার সাথে সাথে আধুনিকীকরণকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হতে থাকে। আবার অন্যদিকে শাহ অফ ইরানকে বা রেজা পেহলভিকে বলা হতো যে সে ইউএসএর পাপেট, অর্থাৎ ইউএসএর ইন্টারেস্টের ওপর সে কাজ করে, তাই তার উপর দুর্নীতির অভিযোগ টাইম টু টাইম উঠতেই থাকে। অর্থাৎ ইরানের তেলের টাকায় ইউএস কোম্পানি এবং ইরানের শাহ ফ্যামিলি বড়লোক হচ্ছিল। সাধারণ মানুষের মধ্যে কিছুই পৌঁছায়নি, তাই জনগণের বিক্ষোভ চরমে ওঠে। অবশেষে আসে 1979 সাল, যে বছর ইরানে ইসলামিক রিভলিউশন ঘটে। 1979 সালে আয়াতুল্লাহ খামেনি এই সুযোগটাকেই সদ্ব্যবহার করে। অর্থাৎ যে সময় রেজা পেহলভি বা শাহ ইরানের ওপর মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছিল, যে সবসময় ইউএসের ইন্টারেস্টের ওপর কাজ করে, ইরানের জন্য তার কিচ্ছু এসে যায় না, তো সেই সুযোগটাই সদ্ব্যবহার করে আয়াতুল্লাহ খামেনি। সে আয়াতুল্লাহ খামেনি কী করে, সে নিজের ইসলামিস্ট বলতে পারো যে রিলিজিয়াস মাইন্ডসেটের সাথে ইরান ফার্স্টের চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। ফলে জনগণ সহজেই তার দিকে আকৃষ্ট হয়, এবং এই জনগণই সেই সময়কার রেজা পেহলভির শাসনকে উচ্ছেদ করে ফেলে, এবং তার ফলে সেখানে শুরু হয় ইসলামিক রিজিমসের রুল, বা বলা যায় যে আয়াতুল্লাহ খোমেনির রুল। খোমেনি ক্ষমতায় আসতেই ইসরায়েলের সাথে সমস্ত রকম ডিপ্লোম্যাটিক রিলেশন বাতিল করে। সাথে সাথে সে ইসরায়েলকে লিটল স্যাটান এবং ইউএসএকে বিগ স্যাটান বলে ঘোষণা করে। তখন থেকেই ইরান ইউএস এবং ইসরায়েলের চরম শত্রুতে পরিণত হয়। অবস্থা আরও বেশি খারাপ হয় যখন ইরানে হামাস, হেজবোল্লাহ, হৌথিজের মতন রিজনাল গ্রুপগুলিকে মিলিটারি সাপোর্ট দিতে থাকে। ওইসব গ্রুপগুলি ইসরায়েলের ঘোর শত্রু ছিল প্যালেস্তাইনের ইস্যুকে নিয়ে, কারণ তাদের মতে ইসরায়েল প্যালেস্তাইনের ওপর নির্মম অত্যাচার করছে। এই গ্রুপগুলোকে ইরান ওপেনলিভাবে সাপোর্ট করতে থাকে, কারণ ইরান সবসময় বাকি মুসলিম ওয়ার্ল্ড কেটে দেখাতে চাইতো যে তোমরা যে সৌদি আরবকে মুসলিম ওয়ার্ল্ডের লিডার বলো না, তো সৌদি আরব অ্যাকচুয়ালি মুসলিম ওয়ার্ল্ডের লিডার নয়। অর্থাৎ সৌদি সবসময় ইউএসের পাপেট হিসেবে কাজ করে। অর্থাৎ সৌদি এমন কিছু কাজ করবে না যাতে ইউএসএ তার ওপর ক্রুদ্ধ হয়। ফলে প্যালেস্তাইনের ইস্যুকে যতটা আন্তর্জাতিকভাবে তোলা দরকার ততটা সৌদি তুলছে না। তো সেই জায়গাতে এই গ্রুপগুলিকে সাপোর্ট করে ইরান বাকি মুসলিম ওয়ার্ল্ডকে দেখাতে থাকে যে সে ইসরায়েলের এই বলা যায় যে প্যালেস্তাইনের নীতির সম্পূর্ণভাবে বিরোধিতা করে। তার ফলে সে ইসরায়েলকে যেমন করে ক্ষতিগ্রস্ত করতে চাইছে, তার ফলে এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোকে সে ফান্ডিং করছে। তো যাই হোক, এইখানে ইরান নিজেকে মুসলিম ওয়ার্ল্ডের লিডার হিসেবে দেখাতে চেয়েছিল। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় ইরানের নিউক্লিয়ার ওয়েপন্স বানানোর খবর আসার পর থেকে। অর্থাৎ ইউএসএ কখনোই চায় না যে মিডল ইস্টে ইরানের মতো একটি দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আসুক, এতে রিজনাল ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাই ইউএস এবং ইসরায়েল তখন থেকেই বিভিন্ন উপায়ে ইরানকে বাধা দিতে থাকে নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে দূরে রাখার জন্য, আর তারই ফল হচ্ছে আজকের এই যুদ্ধ। তাহলে এখানে দোষী কে, ইরান, ইসরায়েল না আমেরিকা?
তো দেখো, ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে কোনো সময়ই আমি কাউকে দোষী বা কাউকে নির্দোষী পুরোপুরিভাবে বলতে পারি না, কারণ সবাই নিজের নিজের ন্যাশনাল ইন্টারেস্টের ওপর কাজ করে। এখানে ইসরায়েল সে সবসময় চাইবে যে এই রিজনে তার আধিপত্য বজায় থাকুক, তার ফলে সে ইরানের মতো একটা পাওয়ারকে কখনোই খাড়া হতে দিতে চাইবে না যার কাছে নিউক্লিয়ার বোম থাকবে। আবার অন্যদিকে ইরানের ক্ষেত্রে ঠিকের উল্টোটা, অর্থাৎ ইরান এই যে রিজনে ইসরায়েলের আধিপত্য রয়েছে সেটিকে সে ব্যালেন্স আউট করার জন্য নিজের নিউক্লিয়ার বোম ডেভেলপ করতে চায়। তার ফলে সে যাতে এই রিজনে তার ভয়েস একটি বলা যায় যে রেকগনাইজ ভয়েস হিসেবে পরিচিতি পায়। অন্যদিকে আমেরিকা সে কখনোই চাইবে না যে তার একটি বড় শত্রু বা ইরানের মতো একটি বড় শত্রু যার কাছে নিউক্লিয়ার বোম আসবে, যে পরবর্তীকালে নর্থ কোরিয়ার মতো ইউএসএকে থ্রেটেন করবে। ফলে ইউএসএ সবসময় এই ম্যাটারটাকে সিরিয়াসভাবে এই জন্যই নেয়, কারণ ইউএসএ কখনোই চাইবে না ইরানের কাছে পরমাণু বোমা আসুক। তো এটা হচ্ছে এক একটা দেশের এক একটা পার্সপেক্টিভ। অন্যদিকে রাশিয়া চায় না, তারা চাইবে যে মিডল ইস্টে এমন একটা পিলার তাদের জন্য থাকুক যে সবসময় অ্যান্টি ইউএস স্ট্যান্ড নেবে। তো যাই হোক, এই হচ্ছে বলা যায় যে এই যুদ্ধের পিছনে পটভূমি। এখন যদি আমরা বলি যে এর পিছনে সবথেকে বেশি দায়ী কার, তাহলে দেখো কোথাও না কোথাও এর জন্য বা এই যে কারণগুলো হচ্ছে যার জন্য আজকের এই যুদ্ধ হচ্ছে, এই কারণগুলোর পিছনে কোথাও না কোথাও দায়ী হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি ইরানকে পূর্বে এত রকমভাবে লুট না করতো, তাহলে হয়তো আজকে আয়াতুল্লাহ খোমেনির ইসলামিক রিজিম আসতে পারতো না, এবং আয়াতুল্লাহ খোমেনির ইসলামিক রিজিম না আসলে আজকে হয়তো এত কাণ্ডই হতো না। তো কোথাও না কোথাও এর জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডই দায়ী, এবং ইরানের যে ইসলামিক রিজিম এসে তারা আবার তার পরবর্তীকালে এসে আগুনে ঘেটালার কাজ করেছে। তো এই হচ্ছে, তোমরা বুঝতে পেরেছো যে আজকাল যে মিডল ইস্টের যেসব চলছে তার পিছনের অ্যাকচুয়াল ডায়নামিক্স কী। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো যে তোমাদের কী মতামত, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে জিওপলিটিক্স ভালো লাগে। তো আশা করি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।